হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের গল্পে গাথার আজকের পর্বে। আজ আমরা শুনব হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস ১৯৭১-এর তৃতীয় পর্ব, বদিউজ্জামান মাথা নিচু করে। এর আগে আমরা দ্বিতীয় পর্ব রোদ উঠে গেছে শুনেছিলাম, যেখানে গল্পটি আরও গভীর হয়েছিল। মুক্তিযুদ্ধের আবহে মীর আলী ও অন্যান্য চরিত্রের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় উঠে এসেছিল। আর যদি আপনারা কেউ আগের পর্বগুলো মিস করে থাকেন, চিন্তার কিছু নেই। আগের পর্বগুলোর লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের এই পর্বে গল্পে আসছে আরও নতুন আবেগ, নতুন চরিত্র আর এক অনিবার্য বাস্তবতার ছোঁয়া। তাই আর দেরি না করে শুরু করি ১৯৭১-এর তৃতীয় পর্ব, বদিউজ্জামান মাথা নিচু করে। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হল পায়ে আর কোনো বোধ শক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটি মানুষের মতো, মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদেয় করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলি সত্যি? শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় ৪০-৫০ জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্যে। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা। মিলিটারিও মানুষ, রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না। পোশাকটাই এই রকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুক খুক করে দুবার কাশল। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের মতো কাণ্ড করছে। নির্জন জায়গা, অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করল। গিরগিটিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, হচ্ছে না। আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়। তাকে দেখে পানি খাবার হোল হচ্ছে না, আবার তৃষ্ণা নিয়ে চলেও যেতে পারছে না। বদিউর আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঠোক পানি খেল। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করবার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না, নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরুলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দায় কেউ নেই, ধুধু করছে চারদিক। বসে থাকা সেপাইরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না, ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না। আপনারা মৌলবী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন, কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুমাঘরের পাশে ৮-৯ জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই, আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জহরের নামাজ কাজা হয়ে গেছে, পানির অভাবে অজু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না। আগে আগে হাঁটতে লাগল। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরের দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগড়। ভালো। সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব, বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে, এমনভাবে হাঁটছে যেন পথঘাট খুব ভালো চেনা। কিন্তু এ লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল,
মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলেন। রফিক নিষ্পৃহ স্বরে বলল, একটি অপরাধীর বিচার হবে। ওর নাম মনা। সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রাবুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রাবুড়ি খুব বজ্জাত, মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্যও সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এ দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুচি জবাব দেবেন। শোনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন, কথা খুব কম বলবেন। জি আচ্ছা, নিজের থেকে কোনো কথা বলবেন না। এখন সময় খারাপ। জি তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলাও হয়েছে, কিন্তু অনুফা কিছু করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত না ধায় তার মন নেই। ভয়ে মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসাব তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে বলল, কেডা যায়? আমি আজিজ মাস্টার। তোমার সঙ্গে কেডা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে। ও মাস্টার, মাস্টার। রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না, হাঁটতে শুরু করল। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই, লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা। আমার বয়স 30। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আরো ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মোনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মোনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মোনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না।
রফিককে দেখে বয়স আরও বেশি মনে হয়, রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ, কথা বললে চোখ আরও ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দুয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মোনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মোনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মোনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন, তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করল। মোনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ের উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে, খুব কাছেই মিলিটারি আছে বলেই হয়তো তার বুক ফুলিয়ে আছে। অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারোর পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মোনার দিকে। মোনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মোনার সঙ্গে নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছ? মোনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো কেন করেছ? বিনা কারণে তো কেউ মানুষ মারে না। হে আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে, তাই নাকি? যে আজ্ঞে। উত্তেজিত হবার মতোই একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছ? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বল বল, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জি না, সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বল, চট করে বল, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্যই শাস্তি না দিয়ে ভালোই করেছ। একটি সুন্দরী নামের শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বল, তোমার স্ত্রীর নাম বল। মন কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জান, এটা জান না? আমি অনেক জিনিস জানি না। মেজর সাহেব মনার দিকে আরও কয়েক পা এগোলেন। আঙুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরও ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পারছে। মনা, জি, তুমি বড় একটা অন্যায় করেছ। কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি বলার আছে? মনা তাকিয়ে রইল, তার চোখে পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দীর্ঘ স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? হ্যাঁ স্যার। এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটি পর মিলিটারির নামে শুনলে ব্রা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার?
লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রাফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময়ে কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীর শ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে কর। আর শোন, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে ব্রা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না? ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো কেন? তোমার মনে সন্দেহ আছে? জি না স্যার। গুড। সন্দেহ থাকা উচিত নয়। রফিক। জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরোবো। গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এই গ্রামে। কিছুই নেই স্যার, এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মনা আর তার ভাইটিকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। সে কাঁপছে থরথর করে। মনা এক হাতে তার ভাইকে ধরে আছে। রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগল, দাদা বড় ভয় লাগে, ও দাদা ভয় লাগে। মনা মৃদু স্বরে বলল, ভয় নাই, আমারে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তার পরপরই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। এক পলকের জন্যেও দৃষ্টি ফিরিয়ে নিল না। আলো মরে আসছে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেজর সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, কি রফিক, বৃষ্টি হবে? হতে পারে, এটা ঝড় বৃষ্টির সময়। তোমার দেশের এই ঝড় বৃষ্টিটা ভালোই লাগে। রফিক মৃদু স্বরে বলল, তোমার দেশ বললেন কেন? মেজর সাহেব ও গুরু দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও বললেন না। কোথাও কোনো শব্দ নেই, যেন গ্রামে কোনো জনমানুষ নেই। মেজর সাহেব হাতা গলায় বললেন, মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে, আছে না? রফিক জবাব দিল না। মেজর সাহেব বললেন, মানুষের ইনস্টিংক্টের মধ্যে এটা আছে, অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা। তোমার নেই? না, আছে, তোমারও আছে, সবারই আছে, থাকতেই হবে। রফিক কিছু বলল না। তারা হাঁটছে পাশাপাশি। মেজর সাহেব কথা বলছেন বন্ধুর মতো। তার কথার ধরন দেখে মনে হয় রফিককে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় মীর আলী তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেডা যায়, কেডা যায় জয়নাল মিয়া? মেজর সাহেব থমকে দাঁড়ালেন। রফিক বলল, লোকটা স্যার অন্ধ। মেজর সাহেবকে মনে হলো এই খবরে বেশ উৎসাহিত বোধ করছেন। কে লোকটি? কথা বলে না? কে গো? আমি রফিক। রফিকটা কেরা? কোন বাড়ির? ঘরের ভেতর গিয়ে বসেন চাচা। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, তুমি ওকে কি বললে? রফিক ইংরেজিতে বলল, আমি তাকে ঘরে যেতে বললাম। কেন? এমনি বললাম। মীর আলী ভয় পাওয়া গলায় চেঁচাল, এরা কে, এরা কে? মেজর সাহেব বললেন, তুমি ওকে বল আমি মেজর এজাজ আহমেদ, কমান্ডিং অফিসার 58th ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। স্যার, বাদ দেন, বুড়ো মানুষ। তোমাকে বলতে বলেছি, তুমি বল। যাও, কাছে গিয়ে বল। রফিক এগিয়ে গেল। মেজর সাহেব তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তিনি কি বুড়োর চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে চাচ্ছিলেন?
কোনো রকম পরিবর্তন অবশ্যই দেখা গেল না। রফিক ফিরে আসতেই মেজর সাহেব বললেন, তুমি এই অন্ধ বুড়োকে বল মেজর সাহেব আপনাকে সালাম জানাচ্ছেন। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বিরক্ত স্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন, যাও। রফিক এগিয়ে গেল। বুড়ো মীর আলী কিছুই বলল না, মাথা নিচু করে বসেই রইল। আকাশে মেঘ জমছে, প্রচুর মেঘ, কালবৈশাখী হবে নিশ্চয়ই। তারা হাঁটছে নিঃশব্দে। রফিক একটি সিগারেট ধরিয়েছে। মেজর সাহেব তাকে মাঝে মাঝে লক্ষ্য করছেন। রফিক, জি স্যার। তুমি তো জানতে চাইলে না আমি ওকে সালাম জানালাম কেন? জানতে চাও না? রফিক কিছু বলল না। রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন তিনি অন্ধ। তিনিও বাড়ির উঠোনে এই বুড়োটির মতো বসে থাকেন। পায়ের শব্দ পেলেই এই বুড়োটির মতো বলেন, ইয়ে কন? পৃথিবীর সব জায়গার মানুষই আসলে এক রকম। কথাটি কি তুমি বিশেষ কোনো কারণে বললে? না, কোনো বিশেষ কারণে বলিনি। রফিক, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি, সার্ভাইভালের প্রশ্ন। এই সময়ে অন্যায় কিছু হবেই। উল্টোটা যদি হতো, ধর বাঙালি সৈন্য আমার গ্রামে ঠিক আমাদের মতো অবস্থায় আছে, তখন তারা কি করত? বল, কি করত তারা? যে অন্যায় আমরা করছি তারা কি সেগুলি করত না? না? কি বলছো তুমি? যুক্তি দিয়ে কথা বল। রাগ, ঘৃণা, হিংসা আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। রফিক হঠাৎ দাঁড়িয়ে পড়ল, হাত ইশারা করে বলল, এরা ডেড বডিটা এখনো সরায়নি। মেজর সাহেব দেখলেন দরজার পাশে বুড়ো মতো একটি লোক কাত হয়ে পড়ে আছে। নীল রঙের বড় বড় মাছি ভন ভন করে উঠছে চারদিকে। স্যার, এই লোকটির নাম নীলু সেন। এর কি কোনো আত্মীয় স্বজন নেই? এভাবে ফেলে রেখেছে কেন? রফিক গলা উঁচিয়ে ডাকল, বলাই, বলাই। কোনো সাড়া পাওয়া গেল না। কাকে ডাকছিলে? বলাইকে? ওর ছেলে কিংবা এরকম কিছু? এরা দুজন এই বাড়িতে থাকে। এত বড় একটা বাড়িতে দুটি মাত্র প্রাণী থাকে, এখন থাকে একটি। রফিক, জি স্যার। আমার মনে হয় তুমি সূক্ষ্মভাবে আমাকে কিছু বলবার চেষ্টা করছো। স্যার, আমি কিছুই বলবার চেষ্টা করছি না। এখন যা বলার তা আপনি বলবেন, আমি শুধু শুনব। এর মানে কি? কোনো মানে নেই স্যার, আপনি এত মানে খুঁজছেন কেন? দুজন আবার হাঁটতে শুরু করল। কালী মন্দিরের সামনে মেজর সাহেব থামলেন। কালী মূর্তি তিনি আগে দেখেননি। একটি মাত্র দরজা খোলা, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। মেজর সাহেব ঘরের ভেতরে ঢুকে দেখতে চাইলেন। রফিক বলল, স্যার, ঝড় হবার সম্ভাবনা, আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত। ফিরব, তোমাদের কালী মূর্তি দেখে যাই। তোমাদের বলা ঠিক নয় স্যার, আমি মুসলমান। তোমরা মাত্র 25% মুসলমান, বাকি 75% হিন্দু। তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না। রফিক কোনো জবাব দিল না। মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখলেন। হাসি মুখে বললেন, চারটি হাতে এই মহিলাটিকে মাকড়সার মতো লাগছে, লাগছে না? আমার কাছে লাগছে না। আমরা ছোটবেলা থেকে এই মূর্তিগুলি এইরকম দেখে আসছি। আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন, তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, রফিক, জি স্যার, এই মূর্তিটির পেছনে একজন কেউ লুকিয়ে আছে। রফিক চুপ করে রইল। তুমি সেটা আমার আগেই বুঝতে পেরেছ, পারোনি? রফিক জবাব দিল না। বুঝতে পেরেও আমাকে কিছু বলনি। রফিক ক্লান্ত স্বরে ডাকল, বলাই, বলাই। মূর্তির পেছনে কিছু একটা নড়ে চড়ে উঠল। তুমি কি করে বুঝলে ও বলাই? আমি অনুমান করছি, মন্দিরে আশ্রয় নিয়েছে তাই অনুমান করছি। বলাই নাও হতে পারে, হয়তো অন্য কেউ, হয়তো কানাই। মন্দিরে আশ্রয় নিয়ে সে কি ভাবছে মা কালী ওকে রক্ষা করবেন? ভাবাই তো স্বাভাবিক। অনেক মুসলমান এরকম অবস্থায় মসজিদে আশ্রয় নেয়, ভাবে আল্লাহ তাদের রক্ষা করবেন। মেজর সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হল। রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক জায়গায় মসজিদ থেকে টেনে বের করে ওদের মারা হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করতে পারেননি। তুমি কি বলতে চাচ্ছ? আপনি যদি বলাইকে মারতে চান, কালীমূর্তি ওকে রক্ষা করতে পারবে না, এটাই বলতে চাচ্ছি, এর বেশি কিছু না। ওকে বের হয়ে আসতে বলো। রফিক ডাকলো, বলাই, বলাই।
বলাই জবাব দিল না। একটা মৃদু ফোপানির শব্দ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ঝড় শুরু হলো, প্রচণ্ড ঝড়। মেজর সাহেব মন্দিরের ভেতর থেকে বারান্দা এসে দাঁড়ালেন। হুম হুম শব্দ উঠছে। দেখতে দেখতে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করল। মন্দির সংলগ্ন বাঁশঝাড়ে ভয় ধারানো শব্দ হতে লাগল। রফিক এসে দাঁড়ালো মেজর সাহেবের পাশে। মেজর সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, বিউটিফুল। কালীমূর্তির পেছনে উবু হয়ে বসে থাকা বলাইয়ের কথা তার মনে রইল না। ঝড়ের সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মেজর সাহেবও দ্বিতীয়বার বললেন, বিউটিফুল। সামনে খোলা মাঠ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মাঠে ধুলি ও শুকনো পাতায় ঘূর্ণির মতো উঠেছে। এর মধ্যেই খালি গায়ে একজনকে ছুটে যেতে দেখা গেল। তার ভাব দেখে মনে হচ্ছে সে মহা উল্লসিত। মেজর সাহেব বললেন, লোকটিকে দেখতে পাচ্ছ? রফিক নিষ্প্রিয় স্বরে বলল, ও নিজাম, পাগল। আমাদের সব গ্রামে একটি পাগল থাকে। এ গ্রামের সবাইকে কি তুমি এর মধ্যেই চিনে ফেলেছ? না, কয়েকজনকে চিনি, সবাইকে না। ওই পাগলটা কি জঙ্গলা মাঠের দিকে যাচ্ছে না? মনে হয় যাচ্ছে। পাগলরা বন জঙ্গল খুব পছন্দ করে। মানুষের চেয়ে গাছকে তারা বড় বন্ধু মনে করে। রফিক, জি স্যার। তোমার পড়াশোনা কদ্দূর? পাস কোর্সে বিএ পাশ করেছি। মাঝে মাঝে তুমি ফিলোসফারদের মতো কথা বলো। পরিবেশের জন্য এরকম মনে হয়। বিশেষ বিশেষ পরিবেশে সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয়। তা ঠিক। মেজর সাহেব মাঠের দিকে তাকিয়ে রইলেন। ঝড়ের চাপ ক্রমেই বাড়ছে। মন্দিরের একটা জানালা খুলে গিয়েছে। খটখট শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। রফিক বলল, স্যার কি ভেতরে গিয়ে বসবেন? না। পাগল নিজাম সত্যি সত্যি কি বনের ভেতর ঢুকেছে? মেজর সাহেব তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তাকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। কপালে ভাঁজ পড়েছে। রফিক, জি স্যার। জর্জ বার্নার্ড শ মিলিটারি অফিসার সম্পর্কে কি বলেছেন জানো? জানি না স্যার। তিনি বলেছেন 10 জন মিলিটারি অফিসারের মধ্যে 9 জনই হয় বোকা, বাকি একজন রাম বোকা। জর্জ বার্নার্ড শর রচনা আমাদের সিলেবাসে ছিল না। আমি তার কোনো লেখা পড়িনি। লোকটি রসিক, তবে তার কথা ঠিক নয়। মাঝে মাঝে মিলিটারি অফিসারদের মধ্যেও বুদ্ধিমান লোক থাকে, যেমন আমি, ঠিক না? জি স্যার। আমার কেন জানি মনে হচ্ছে তুমি যাকে পাগল বলছো সে পাগল নয়। সে জংলা মাঠে যাচ্ছে খবর দিতে। নিজাম আলী পাগল, ওর সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? পাগলদের সঙ্গে যেরকম কথা হয় সেরকম, বিশেষ কিছু না। বুঝলে কি করে ও পাগল? ও মিলিটারি আশায় অত্যন্ত খুশি হয়েছে, এর থেকেই বুঝেছি। তুমি বলতে চাও মিলিটারি আশাটা কোনো আনন্দের ব্যাপার নয়? জি না স্যার। মেজর সাহেব ভুরু কুঞ্চিত করে দূরের বনের দিকে তাকালেন। তারপর বললেন, চলো যাই। কোথায়? স্কুলে ফিরে যাই। এই ঝড়ের মধ্যে? মেজর সাহেব মন্দিরের চাতাল থেকে নেমে পড়লেন। ঝড়ে উড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু তিনি হাঁটছেন স্বাভাবিকভাবেই। সাপের শীষের মতো শীষ দিচ্ছে বাতাস। জুম্মা ঘরের কাছাকাছি আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেজর এজাজ আহমেদ সে বৃষ্টি গ্রাহ্যই করলেন না। নিজের মনে গুনগুন করতে লাগলেন। কিংস্টন ট্রয়েল একটি গান, যার সঙ্গে বর্তমান পরিবেশ সমস্যার কোনো সম্পর্কই নেই। প্রিটি গার্লস আর এভরিওয়্যার, অ্যান্ড ওয়েন ইউ কল মি আই উইল বি দেয়ার। মেজর সাহেবের গলা বেশ সুন্দর। ঝড় স্থায়ী হলো আধা ঘন্টার মতো। ঝড়ে গ্রামের কারুর তেমন কোনো ক্ষতি হলো না। শুধু বদিউজ্জামানের নতুন টিনের বাড়িটির ছাদ উড়ে গেল। মীর আলী আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল। অনুপা কি করবে ভেবে পেল না। তাদের বাড়ি গ্রামের বাইরে। ছুটে গ্রামে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। গোয়ালঘরটি এখনো টিকে আছে, সেখানে যাওয়া যায়, কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। সেই নড়বড়ে চালা কখন মাথার উপর পড়ে
তা ঠিক কি। সে পরিবাণুকে কোলে নিয়ে তার শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রইল। মীর আলী ভাঙা গলায় চেঁচাতে লাগল, বদি, বদি রে, ও বদিউজ্জামান। বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল। এখন আর তার আগের মতো কষ্ট বোধ হচ্ছে না। পানিতে দাঁড়িয়ে থাকতে তার ভালোই লাগছে। ঝড় বৃষ্টির সময় সে নিজের মনে খানিকক্ষণ হেসেছে। কেন হেসেছে সে জানে না, কোনো কারণ ছাড়াই হাসি এসেছে। বদিউজ্জামানের ভয়ও কমে এসেছে। কিছুক্ষণ আগে একটি শিয়াল এসে তার দিকে তাকিয়েছিল। সে বেশ শব্দ করেই বলেছে, যা যা। এই শিয়ালটি আবার এসেছে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। অন্ধকার হয়ে আসছে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শিয়ালটির দিকে। তার ভালোই লাগছে। গিগিটি দুপুরের পর থেকেই নেই। বদিউজ্জামানের খুব নিঃসঙ্গ লাগছিল। এখন আর লাগছে না। মাগরিবের নামাজ আদায় করতে 4-5 জন মুসল্লি গিয়েছিল মসজিদ। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এলো। ফেরার পথে তাদের মনে হলো কাজটা ঠিক হলো না। এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা। তারা আবার মসজিদে ফিরে গেল, নামাজ পড়ল। মসজিদ থেকে বেরোবার সময় দেখল রাস্তায় মিলিটারি। তারা আবার মসজিদে ফিরে গেল। রাত কাটাল সেখানেই। সন্ধ্যার পর গ্রামের কোথাও কোনো বাতি জ্বলল না। চারদিক অন্ধকারে সবাই বসে রইল। কোনো সাড়া শব্দ নেই। শুধু কৈবর্ত পাড়ায় কেউ যেন সুর করে কাঁদছে। সেই সুরেলা কান্না ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। চিত্রা বুড়ি বসে আছে কৈবর্ত পাড়ায়। তাকে কেউ কিছু বলছে না। চিত্রা বুড়িও কাঁদছে। হাউমাউ করে কান্না। বলাই কোনোখানেই বেশিক্ষণ থাকতে পারছে না। সারাক্ষণই তার মনে হচ্ছিল এই বুঝি তাকে ধরতে আসছে। সে অল্প কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকবার জায়গা বদল করল। বেশি দূর কখনো গেল না। সেনবাড়ি, সেনবাড়ির মন্দির, এর মধ্যেই তার ঘোরাফেরা। সন্ধ্যা মেলাবার পর সে চিলেকোঠার লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে আধ হাতের মতো পানি জমে আছে। সে বসে রইল পানির মধ্যে। বেশ কিছুক্ষণ তার ভালোই কাটল। তারপরই মনে হতে লাগল লোহার সিঁড়িতে যেন শব্দ হচ্ছে। মিলিটারিরা উঠে আসছে। সিঁড়ি কাঁপছে। তারপর আবার সব চুপচাপ। কেউ আসেনি। মনের ভুল। ওরা সফদারুল্লাহর ঘরে ঢুকেই টর্চ টিপল। সেই টর্চের আলো পড়ল জড়সড় হয়ে বসে থাকা সফদারুল্লাহর স্ত্রী ও তার ছোট বোনের মুখে। ছোট বোনটির বয়স 12। মিলিটারি সুবাদার মুগ্ধ কণ্ঠে বলল, এরকম সুন্দর মেয়ে সে কাশ্মীরেই শুধু দেখেছে। বাঙালিদের মধ্যে এরকম সুন্দর দেখেনি। সে খুবই সহজ ভঙ্গিতে এগিয়ে এসে 12 বছরের মেয়েটির বুকে হাত রাখল। ঝড়ের জন্যে এই দু বোনের চিৎকার কেউ শুনতে পেল না। মেয়েদের গ্রামের বাইরে পাঠিয়ে দেবার ব্যাপারে জয়নাল মিয়ার অভিমত হল, এর কোনো দরকার নাই। হিন্দু মেয়েদের কিছুটা ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু মুসলমান মেয়েদের কোনো ভয় নাই। জয়নাল মিয়া দৃঢ় স্বরে বলল, মুসলমানের শৈলে এরা হাত দেয় না। এই গ্রামে যে 3টে মানুষ মারা গেছে, এর মধ্যে মুসলমান কেউ আছে? কও তোমরা, আছে? কথা খুবই সত্যি। জয়নাল মিয়া নিচু স্বরে বলল, মুসলমানের সঙ্গে ব্যবহারও খুব বালা। মীর আলী চাচারে মেজর সাব সালাম দিছে। বিশ্বাস না হইলে জিগাইয়াও। এই কথাটিও সত্যি। তবু মতি বলল, ঘরের মেয়ে ছেলেরা বড় অস্থির হইয়া পড়ছে। জয়নাল মিয়া দৃঢ় স্বরে বলল, রাইত দুপুরে এইভাবে টানটানি করার কোনো দরকার নাই। যাও, তোমরা বাড়িতে গিয়ে আল্লাহ খোদার নাম নাও। ফি আমানিল্লাহ, ভয়ের কিছু নাই। যে অল্প কজন এসেছিল তারা ঝড়ের মধ্যেই চলে গেল। ঝড় থামবার পর জয়নাল মিয়ার কাছে খবর এলো, মেজর সাহেব তার সঙ্গে দেখা করতে চান। সে যেন দেরি না করে। জয়নাল মিয়া ভীত স্বরে বলল, যাও, গিয়ে বল আমি আসছি। বাঙালি রাজাকারটি বিরক্ত মুখে বলল, আমার সাথে চলেন, সাথে যাইতে বলছে। সফদারুল্লাহর বাড়ির সামনে এসে জয়নাল মিয়ার মনে হয় ভেতরের বাড়িতে মেয়ে ছেলে কাঁদছে। সফদারুল্লাহ উঠোনে বসে আছে। জয়নাল মিয়া জিজ্ঞেস করল, কি হইছে? সফদারুল্লাহ জবাব দিল না। কান্দে কে?
সফদারউল্লাহ সেই প্রশ্নেরও জবাব দিল না। সঙ্গের রাজাকারটি জয়নাল মিয়ার পিঠে ঠেলা দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটেন। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ আমরা শুনলাম হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস 1971-এর তৃতীয় পর্ব বদিউজ্জামান মাথা নিচু করে। পরবর্তী পর্বে আমরা শুনব মেজর সাহেব এক মগ কফি হাতে, আর সেটিই হবে এই উপন্যাসের শেষ ও চতুর্থ পর্ব। তাই মিস না করতে এখনই গল্পে গাঁথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যেন নতুন পর্ব প্রকাশ হলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তবে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট শেয়ারই এই গল্প আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। শোনার জন্য ধন্যবাদ। দেখা হবে উপন্যাস 1971-এর শেষ ও চতুর্থ পর্বে মেজর সাহেব এক মগ কফি হাতে।